পদ্মার বুকে অপরাধী চক্রের সাম্রাজ্য, চলছে অস্ত্রের মহড়া ও চাঁদাবাজি। রহস্য রোমাঞ্চে ডুব দিতে পর্যটকের ভিড় সুন্দরবনে। রাজশাহীতে সারের জন্য হাহাকার, ক্ষুব্ধ ও হতাশ কৃষকরা। দেখছেন এটিএন নিউজ। দেশের খবরের সঙ্গে আছি আমি বাবলি ইয়াসমিন। এতক্ষণ নাসির সিনট্যাক্স অ্যালুমিনিয়ামের সৌজন্যে শিরোনামগুলো শুনছিলেন। বিস্তারিত। কুষ্টিয়া সহ 4 জেলার পদ্মার বুক যেন অপরাধী চক্রের সাম্রাজ্য। অবৈধ বালু উত্তোলন আর আধিপত্য বিস্তার নিয়ে প্রকাশ্যেই চলছে বিভিন্ন সন্ত্রাসী বাহিনীর অস্ত্রের মহড়া ও চাঁদাবাজি। ঘটছে সংঘর্ষ ও প্রাণহানি। একদিকে বালুমহাল থেকে কোটি কোটি টাকার রাজস্ব হারাচ্ছে সরকার, অন্যদিকে সাধারণ মানুষের কাছে আতঙ্ক হয়ে উঠেছে নৌপথ। কুষ্টিয়া প্রতিনিধি শরীফুল ইসলামের পাঠানো তথ্য ছবি নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। এভাবেই পদ্মার বুকে চলছে অবৈধ বালু উত্তোলনের মহাযজ্ঞ। পেছনে রয়েছে বিশাল অপরাধ জগতের ছায়া। আধিপত্য বিস্তারে সন্ত্রাসী বাহিনীগুলোর অস্ত্রের মহড়া এখানে নিত্যদিনের ঘটনা। কুষ্টিয়া, রাজশাহী, নাটোর ও পাবনা অঞ্চলের পদ্মার বুকে সরকারের ইজারা দেয়া 2টি বালুমহাল। অথচ কুষ্টিয়া পাবনার ডিগ্রির চর, ঈশ্বরদীর সারাঘাট, কুষ্টিয়ার চর ভবানীপুর সহ 5টি পয়েন্ট থেকে অবৈধভাবে তোলা হচ্ছে কোটি কোটি টাকার বালু। অনুসন্ধানে জানা যায় নেপথ্যে রয়েছে জাকারিয়া পিন্টু, টনি বিশ্বাস, আবু সাইদ খান, মেহেদি হাসান, সোনামণি সহ স্থানীয় বেশ কয়েকজন প্রভাবশালী ব্যক্তি। ঈশ্বরদীর লোকজন আইসা কিছু আমার অবৈধ দেখায়, অস্ত্র দেখায় যে তোরা নিচি যা ওরা কাটে ওদের হরিপুর চরে মানে অবৈধ চর, ওই আমরা ওখান থেকে যাই না দিয়ে আমার মারধর করে। তাদের সন্ত্রাসী বাহিনীর দাপটে আতঙ্ক ও অনিরাপদ হয়ে উঠেছে নদীপথ। প্রতিনিয়তই চলছে অস্ত্রের মুখে চাঁদাবাজি। নিয়ে এসে টাকা পয়সা করে কাটলে হাতে লরি থাকে, মেশিন থাকে, অবৈধ। হরিপুরের চরেও অবৈধ চর, আমার ওই চরে দেবে কয়, কিন্তু আমরা যাই না, আমরা ডাকের চরে যাই। বিআইডব্লিউটি এর কাছে লিখিত অভিযোগ দিয়েছেন বৈধ ইজারাদাররা। বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ সাহায্য চেয়েছে কুষ্টিয়ার জেলা প্রশাসক ও পুলিশের কাছে। বন্ধ হয়নি সন্ত্রাসী চক্রের কর্মকাণ্ড। এখানে কোনো ইজারা নেই, এখানে জাকারিয়া পিন্টু এবং টনি বিশ্বাস অবৈধভাবে বালু উত্তোলন করছে। প্রশাসন কোনো ভূমিকা পাচ্ছে, অবজেকশন দিয়েছি, লিখিত অভিযোগ করেছি। টনি বিশ্বাস, জাকারিয়া পিন্টু হরিপুরের এখানে গিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছে। চিঠি আলোকে আমরা এই বিষয়ে আইন শৃঙ্খলা রক্ষার্থে নদীতে তৎপর আছি। কেউ অবৈধভাবে বালি তুলতে পারবে না। ক্যামেরার সামনে কথা বলতে না চাইলেও অবৈধভাবে বালু উত্তোলনের সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসন। চিঠিটা সরাসরি বলা আছে বালি উত্তোলনের কোনো পারমিশন কারণ নাই, যেভাবে যারা তুলছে সেটা অবৈধ, এদের আমাদের অভিযান চলবে। অভিযুক্তদের সাথে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি। শহীদুল রানা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। পর্যটকরা যেতে শুরু করেছেন সুন্দরবন ভ্রমণে। দেশি বিদেশি পর্যটকের পদচারণায় মুখর হয়ে উঠছে বিশ্ব ঐতিহ্য ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবনের পর্যটন স্পটগুলো। আসছে শীতে পর্যটকের সংখ্যা আরও বাড়বে, প্রত্যাশা পর্যটন শিল্পের অংশীজনদের। মোংলা প্রতিনিধি নিজামুদ্দিনের তথ্য ছবি নিয়ে 2 পর্বের ধারাবাহিকের প্রথম পর্ব আজ। 1 সেপ্টেম্বর বনজীবী ও পর্যটকদের জন্য খুলেছে সুন্দরবনের দুয়ার। শীতের আমেজ যত বাড়ছে ততটাই বাড়ছে পর্যটকের সংখ্যা। মোংলা পশুরহাট ঘাটে চোখে পড়ছে পর্যটক বরণের ব্যস্ততা। আসছে দেশি বিদেশি পর্যটক। সুন্দর যে বনের নাম, তার রহস্য আর রোমাঞ্চের মাঝে মন হারাতে কেউ যাবেন কটকা, কচিখালি, হরিণ পয়েন্ট, হারবাড়িয়ার মতো বিভিন্ন আকর্ষণীয় স্পটে। যাদের হাতে সময় কম তারা দিচ্ছেন শর্ট ট্যুর। পরিবার পরিজন নিয়ে চটজলদি ঘুরে আসছেন মিনি সুন্দরবন খ্যাত করমজল পর্যটন কেন্দ্র। এখানে এক নজরে দেখা যায় সুন্দরবনের রূপ ও জীববৈচিত্র্য।
সুন্দরবন এখানে এসে আমাদের খুব ভালো লাগছে। খুবই আনন্দ উৎফুল্ল লাগতেছে। পরিবেশটাকে নষ্ট না করি, দূষণ না করি, তাইলে আমরা এই সুন্দরবনটাকে আমরা টিকিয়ে রাখতে পারবো। গরম ধরনের কয়েকটা জিনিস দেখা যায়। সুন্দরবন সম্পর্কে একটা ভালো ধারণা যেমন পাওয়া যায়, তেমনি সুন্দরবনের যে একটা অল্প জায়গায় ঘুরে সুন্দরবনের জীববৈচিত্র্য অনেক কিছু দেখা যায়। পর্যটকের সার্বিক নিরাপত্তার দিকটা দেখছে ট্যুরিস্ট পুলিশ। নিরাপদে ভ্রমণে সতর্ক করছে ট্যুরিস্ট, ট্যুর অপারেটর ও জাহাজ কর্তৃপক্ষকে। যে পর্যটকরা মৌসুমে আসে, আমরা তাদের বিভিন্ন রকম তথ্য দিয়ে সহায়তা করতেছি। টুরিস্ট স্পটে যে তাদের নিরাপত্তা সেবা নিশ্চিত হয়, এই ব্যাপারে আমরা সদা তৎপর আছি। অগ্রহায়ণের শুরু থেকে অনুভব করা যাচ্ছে শীতের আমেজ। শীত ঋতু যত ঘনিয়ে আসবে, ততই বাড়বে দেশি বিদেশি পর্যটক, বাড়বে সরকারের রাজস্ব আয়। তুনাজিনা তনু, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। এই রবি মৌসুমে রাজশাহীর কৃষকদের মধ্যে সারের জন্য ব্যাপক হাহাকার। প্রয়োজন মতো সার না পাওয়ায় তারা ক্ষুব্ধ ও হতাশ। সারের দাবিতে আন্দোলনে নেমেছেন কৃষকরা। রুবেল ইসলামের তোলা ছবিতে সহকর্মী বুলবুল হাবিবের রিপোর্ট। ভোর থেকে সারের আশায় ডিলারের গোডাউনের সামনে কৃষকদের এই অপেক্ষা। রাজশাহীর তানোর উপজেলার আমশো মেডিকেল মোড়ে কৃষকদের এই দীর্ঘ লাইন বলে দেয় এ এলাকায় কতটা সারের সংকট। অপেক্ষা শেষে সার নিয়ে ঘরে ফিরতে পারবেন কিনা জানেন না অধিকাংশ কৃষকই, তাই তাদের মধ্যে এত তীব্র ক্ষোভ ও হতাশা। ফজর থেকে নামাজ পড়ে 4:30 পৌনে 5টার থেকে এখানে আসি, এখন পর্যন্ত আমার সার আমার ভাগে মিলেনি। সার নাই কেন? এটা কোথায় যাচ্ছে? আমার সারের দরকার 20 বস্তা সার, আর আমি সার পাচ্ছি ভাই 4 বস্তা, তার মধ্যে দিচ্ছে 1 বস্তা ইউরিয়া। তা আমি ইউরিয়া এখন কি করবো? আমার দরকার এখন ডিএপি, পটাশ আর টিএসপি। কৃষকরা বলছেন ডিএপি, টিএসপি ও পটাশ সারে ব্যাপক সংকট এই অঞ্চলে। প্রয়োজনের তুলনায় তারা সার পাচ্ছেন না, অথচ সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দাম দিলে ঠিকই সার পাওয়া যাচ্ছে খোলা বাজারে। বাইরে সার কিনতে গেলে কমপক্ষে 400-500 টাকার বস্তা প্রতি বেশি। নভেম্বর মাসে 11 টন টিএসপি, 11 টন পটাশ ও 4.80 টন ডিএপি সার বরাদ্দ পেয়েছেন এই ডিলার। চাহিদার তুলনায় যা নিতান্তই কম। যতক্ষণ থাকবে ততক্ষণ এক বস্তা করে সব পাবে। যাই যত বিঘা লাগে সেটা দেখার বিষয় আমি না, কারণ যে প্রজেক্ট করবে 100 বিঘা, তার সার যদি আমি একজনকে দিয়ে দিই তাহলে আমি সার আর সাধারণ পাবলিকে দিতে পারবো না। রাজশাহীর মাঠ জুড়ে চলছে আলু রোপণের প্রস্তুতি। কেউ জমিতে আলু লাগিয়েছেন, আবার কেউ বা মাঠ প্রস্তুত করছেন, কিন্তু মুখে হাসি নেই কারো। গতবার আলু উৎপাদনের পর দাম না পেয়ে লোকসান গুনতে হয়েছে, এবার মোড়ার উপর খাড়ার ঘা সার সংকট। কৃষি অফিসার বলছে যে অত সার লাগবে না, 1 বস্তা দাও। 1 বস্তা সারে কি হবে আলুর? এখন খুচরা বাজারে সার পাওয়া যাচ্ছে তা অতিরিক্ত দাম। তানোরের জিওল গ্রামের আজিজুল ইসলাম 7 বিঘা জমিতে আলু চাষ করছেন, কিন্তু সার পেয়েছেন 3 বিঘা জমির। তাই বাধ্য হয়ে কালোবাজারিতে অতিরিক্ত টাকা দিয়ে সার কিনতে হয়েছে তাকে। প্রচুর সংকট। আমি 1700 টাকা বস্তা সার আমি কিনে নিয়েছি। মাটি লাগাবো 7 বিঘা, আমি পাইছি 4 বিঘার, তাহলে 3 বিঘা মাটি আমি কিনতে হচ্ছে। তবে কৃষি অফিস থেকে দাবি করা হয়েছে এ রবি মৌসুমে রাজশাহীতে কোনো সার সংকট নেই। বুলবুল হাবিব, এটিএন নিউজ, রাজশাহী। দেশের খবরের সময় হলো একটা বিরতি নেবার, ফিরে এসে আরো যা থাকছে। ময়মনসিংহে বন্ধুকে কুপিয়ে হত্যার পর তরুণের থানায় আত্মসমর্পণ। স্বাগত আরও একবার, দেখছেন দেশের খবর। সকাল থেকে রাত পর্যন্ত দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের বিভাগীয় শহর খুলনা এখন নির্বাচনী প্রচারণায় সরগরম। ভোটারদের মাঝে চলছে কড়া হিসেব নিকেশ। বিস্তারিত জানাতে খুলনা নগরীর শিববাড়ি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ অসীম। অসীম, কি অবস্থা দেখতে পাচ্ছেন প্রচারণার? কারা এগিয়ে আছে, যারা ভোটার তারাই বা কি বলছেন? বাবলি, ধন্যবাদ আপনাকে। রয়্যাল বেঙ্গল টাইগার এবং চিংড়ির এই যে নগরী খুলনা কিন্তু এখন সর্বত্র নির্বাচনী আমেজ। আপনাকে একটু জানিয়ে রাখি যে খুলনার যে 6টি আসন রয়েছে, 6টি দিয়েছেন এবং জামাত 6টি আসনে মনোনয়ন দিয়েছে। ইসলামী আন্দোলন তারা 6টি আসনে মনোনয়ন দিয়েছেন। এছাড়া এনসিপি রয়েছেন, তারা কিন্তু এখনো চূড়ান্ত মনোনয়ন দেয়নি। তারাও কিন্তু বিভিন্ন জায়গায় গণসংযোগ করছেন। আসলে সবাই কিন্তু ভোটারদের ধারে ধারে যাচ্ছেন। তবে ভোটাররা যেটি বলছেন সেটি হচ্ছে খুলনার যে সব থেকে বড় সমস্যা সেটি হচ্ছে জলাবদ্ধতা এবং যুবকদের কর্মসংস্থানের যে
সৃষ্টি, এটি কিন্তু একেবারেই অপ্রতুল রয়েছে। খুলনা নগরের যারা প্রার্থী রয়েছেন অর্থাৎ নজরুল ইসলাম মঞ্জু এবং জামাতের যিনি প্রার্থী রয়েছেন অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন হেলাল, তারা কিন্তু বলেছেন যে তারা নির্বাচিত হলে খুলনা সিটি কর্পোরেশনের যে জলাবদ্ধতা তারা নিরসন করবেন, তারা যুবকদের কর্মসংস্থান সৃষ্টি করবেন। একই সাথে তারা কিন্তু প্রতিশ্রুতি দিচ্ছেন যে খুলনায় এক সময় যে শিল্প নগরী ছিল সেই শিল্প কিন্তু একেবারেই ধ্বংস হয়ে গেছে। তবে তারা যদি নির্বাচিত হয় তবে কিন্তু তারা আবার সেই পুরানো যে শিল্প নগরী সেটিকে তারা ফিরিয়ে আনবে তারা বলছেন। আর খুলনার যে অন্য আসনগুলো রয়েছেন অর্থাৎ বিশেষ করে কয়রা পাইকগাছার খুলনা 6 আসন এবং দাকব বটিয়াঘাটা অর্থাৎ এই দুটি আসন কিন্তু উপকূলীয় এলাকায় অবস্থিত। সে কারণে এই উপকূলবাসীর দীর্ঘদিনের চাওয়া যে দুটি আসন কিন্তু উপকূলীয় এলাকায় অবস্থিত, সে কারণে এই উপকূলবাসীর দীর্ঘদিনের চাওয়া যে তা যেন টেকসই বেড়িবাঁধ পায়। তবে এবার কিন্তু প্রতিবারের মতোই এবার যারা প্রার্থী হয়েছেন তা কিন্তু প্রতিশ্রুতি দিচ্ছেন যে তারা নির্বাচিত হলে কিন্তু টেকসই বেড়িবাঁধ নির্মাণ করবেন। তবে সেটি কতটা বাস্তবায়ন হয় এবারে কিন্তু ভোটাররা সেই হিসাব নিকাশ করছেন। ভোটার কিন্তু বলছেন যে আসলে তারা কিন্তু আর কোনো প্রতিশ্রুতিতে বিশ্বাসী না। তারা চায় যে যারা প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেন তাদেরই কিন্তু সাধারণ যে ভোটাররা রয়েছেন তারা ভোট দিয়ে নির্বাচিত করবেন। আসলে বাবলি এবারে কিন্তু একটু আগে ভাগেই শুরু হয়েছে এই ভোটের হিসাব নিকাশ এবং সকাল থেকে গভীর রাত পর্যন্ত প্রার্থীদের যে দুয়ারে দুয়ার যাওয়া সেটি কিন্তু অনেক আগে ভাগেই শুরু হয়েছে। আসলে বলা চলে যে দক্ষিণ অঞ্চলের এই বিভাগীয় শহর খুলনা, এই খুলনায় এখন সর্বত্রই নির্বাচন। খুলনা থেকে নির্বাচনী প্রচারণার সর্বশেষ খবর। আপনাকে ধন্যবাদ। দর্শক, খুলনা মহানগরীর আমরা নির্বাচনের প্রচারণার খবর জানছিলাম। যুক্ত ছিলেন সহকর্মী মোহাম্মদ অসীম। পরের সংবাদ, ময়মনসিংহের ত্রিশাল উপজেলার সরকারি নজরুল একাডেমির মাঠে চাইনিজ কুড়াল দিয়ে মুনতাসির ফাহিম নামের এক যুবককে হত্যা করেছে তার বন্ধু অনিক মণ্ডল। বৃহস্পতিবার রাত 8:30টার দিকে এই মর্মান্তিক ঘটনা ঘটে। রাত 9টার দিকে অভিযুক্ত অনেক কুড়াল হাতে নিয়েই ত্রিশাল থানায় গিয়ে ডিউটি অফিসারকে জানায় যে সে তার বন্ধু ফাহিমকে হত্যা করেছে। এরপর পুলিশ তাকে শান্ত করে হেফাজতে নেয় এবং তার দেওয়া তথ্য অনুযায়ী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফাহিমের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে। অনেকের দাবি ফাহিমের সঙ্গে তার পূর্ব পরিকল্পিত শত্রুতা ছিল, পাশাপাশি মাদকাসক্তির বিষয়টিও স্বীকার করেছে সে। ব্যক্তিগত বিরোধ থেকেই এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সময় হলো একটা বিরতি নেবার, ফিরছি একটু পর, সঙ্গে থাকুন। স্বাগত আরও একবার, দেখছেন দেশের খবর। আধিপত্য বিস্তার নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রুপের মধ্যে বিরোধে প্রতিপক্ষকে ফাঁসাতে এক যুবককে গুলি করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার মধ্যরাতে জেলা শহরের কান্দিপাড়া এলাকায় সাদ্দাম হোসেন নামের এক যুবককে গুলি করে হত্যার ঘটনা ঘটে। নিহতের পরিবারের অভিযোগ, গতরাতে বাড়ি থেকে ডেকে নিয়ে গুলি করে সাদ্দামকে হত্যা করা হয়েছে। নিহতের স্বজনদের অভিযোগ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলীপ ও তার সহযোগীরা সাদ্দামকে বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়ার কিছুক্ষণ পর সাদ্দামকে গুলিবিদ্ধ অবস্থায় সড়কে পড়ে থাকতে দেখা যায়। জেলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে অভিযোগ অস্বীকার করে দিলীপ বলেন, সাদ্দাম সবসময় তার সঙ্গে থাকত, তাকে বাড়ি থেকে ডেকে আনা হয়নি। পেছন থেকে তাদের সকলকে উদ্দেশ্য করে প্রতিপক্ষ শাকিল ও তার লোকজন গুলি করে। পরে সাদ্দামকে গুলি করে হত্যা করা হয়। মুড়ি কাটা পেঁয়াজ আগাম বাজারে নিতে মাঠে ব্যস্ত সময় পার করছেন মানিকগঞ্জের চাষিরা। জেলার 7 উপজেলার মধ্যে হরিরামপুর, শিবালয় ও ঘিওর উপজেলায় সবচেয়ে বেশি পেঁয়াজ চাষ হয়েছে। চলতি মৌসুমে বৃষ্টি ভালো হওয়ায় সেচ খরচ কমেছে, ফলনও ভালো হবে বলে আশা করছেন চাষিরা। চাষিদের অভিযোগ, গত বছর পেঁয়াজের দাম কম থাকায় লোকসান গুনতে হয়েছে তাদের, তাই লোকসান পুষিয়ে নিতে এবার বেশি জমিতে পেঁয়াজ চাষে ঝুঁকেছেন তারা। হরিরামপুর উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ তৌহিদুজ্জামান জানান, আবহাওয়া অনুকূলে থাকায় ফলন প্রত্যাশার চেয়েও ভালো হবে। এবছর জেলায় মুড়ি কাটা পেঁয়াজ চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 1103 হেক্টর। শেষ করব দেশের খবর, তবে তার আগে নাসির সিনট্যাক্স অ্যালুমিনিয়ামের সৌজন্যে শিরোনামগুলো আরেকবার। পদ্মার বুকে অপরাধী চক্রের সাম্রাজ্য, চলছে অস্ত্রের মহড়া ও চাঁদাবাজি।
রহস্য রোমাঞ্চে যোগ দিতে পর্যটকের ভিড় সুন্দরবনে। রাজশাহীতে সারের জন্য হাহাকার, ক্ষুব্ধ হতাশ কৃষকরা। ময়মনসিংহে বন্ধুকে কুপিয়ে হত্যার পর তরুণের থানায় আত্মসমর্পণ। এই ছিল দেশের খবরে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাই।